প্রিয় ছাত্রছাত্রী, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আমি তোমাদের আজকের ভিডিও শুরু করার প্রথমেই যেটা বলে নেবো সেটা হচ্ছে তোমরা অবশ্যই খাতা পেন নিয়ে বসো, কারণ কয়েকটা বিষয় আমি আজকে বলবো, সেগুলো তোমরা একটু নোট করে নিও। কয়েকটা বিষয় বলতে কি, দেখো যাদের ফার্স্ট সেমিস্টারে মেজর সাবজেক্ট আছে পলিটিক্যাল সায়েন্স, তাদের হিউম্যান রাইটস এডুকেশন সাবজেক্টটা রয়েছে এবং হিউম্যান রাইটস পাস কোর্সেও রয়েছে। যাদের পাস কোর্সে হিউম্যান রাইটস এডুকেশন সাবজেক্টটা রয়েছে তাদের কিছু ছোট ছোট প্রশ্ন, যেগুলো আমরা ক্লাসে বিস্তারিতভাবে আলোচনা করতে পারি না, আমরা ক্লাসে ব্রডলি আলোচনাগুলো করে যাই, কিন্তু ছোট প্রশ্নগুলোকে আমি এক্ষেত্রে আজকে একটু ধীরে ধীরে বলে যাব, আর তোমরা একটু নোট করে নিও, কারণ এই ছোট প্রশ্নগুলোকে কোনোভাবেই অ্যাভয়েড করা যাবে না। কারণ আগামী দিনে যখন আমরা পরীক্ষায় বসবো তখন কিন্তু যেমন বড় প্রশ্নের জন্যও আমাদের নাম্বার আছে, ছোট প্রশ্নগুলোর জন্য কিন্তু যথেষ্ট নাম্বার রয়েছে। তাই ছোট প্রশ্নগুলোকে যদি আমরা ইগনোর করি, এড়িয়ে যাই, একটু খুঁটিয়ে খুঁটিয়ে বার করে না রেডি করি, তাহলে কিন্তু আমাদের পরীক্ষার সময় সেটা অসুবিধা হবে। দেখো, বেশি কথা না বলে আমি একদম সরাসরি চলে যাই প্রশ্নতে। প্রথম যে প্রশ্নটা আমাদের আছে সেটা হচ্ছে মানবাধিকার বলতে কি বোঝায়। উত্তরটা কি হবে? আমি খাতা পেন নিয়ে লিখতে বলেছি, বসতেও বলেছি, একটু খাতা পেন নিয়ে লেখো। অথবা এই প্রশ্নটা যদি এইভাবে আসে যে 1993 সালের মানবাধিকার রক্ষা আইনে মানবাধিকারকে কিভাবে সংজ্ঞায়িত করা হয়েছে, উত্তরটা কী হবে? সাধারণভাবে মানবাধিকার বলতে বোঝায় সেই সব অধিকারকে যা মানুষের ব্যক্তিত্ব বিকাশের জন্য অপরিহার্য। 1993 সালে ভারত সরকার কর্তৃক প্রণীত মানবাধিকার সুরক্ষা আইনে বলা হয়েছে, মানবাধিকার হলো ব্যক্তির জীবন, স্বাধীনতা, সাম্য ও মর্যাদা সংক্রান্ত সেই সব অধিকার যেগুলি সংবিধান কর্তৃক স্বীকৃত অথবা আন্তর্জাতিক চুক্তিপত্রের অঙ্গীভূত এবং ভারতের আদালত কর্তৃক বলবৎযোগ্য। একটু ধীরে ধীরে প্রশ্নটা লিখে নিও। 2 নম্বর প্রশ্ন। এই প্রশ্নটা ছোট প্রশ্নতে অনেকবার এসেওছে। এর আগে বিভিন্ন পরীক্ষায় আমরা দেখেছি, বিশেষ করে যখন আমরা ভারতীয় শাসন ব্যবস্থা রাজনীতির এই পেপারটা পড়েছিলাম তখন এই প্রশ্নটা আসতো। অধিকার ও মানবাধিকারের মধ্যে পার্থক্য দেখাও। অধিকার হলো সেই সব সুযোগ সুবিধা যেগুলি মানুষ নাগরিক হিসাবে ভোগ করে এবং যেগুলি রাষ্ট্র কর্তৃক স্বীকৃত ও সংরক্ষিত। অপরপক্ষে মানবাধিকার রাষ্ট্র কর্তৃক সংরক্ষিত হলেও রাষ্ট্র তার সৃষ্টিকর্তা নয়। এগুলি মানুষের সহজাত, অর্থাৎ মানুষ জন্ম থেকেই এগুলো পেয়ে থাকে, রাষ্ট্র এগুলোকে তৈরি করে না। দ্বিতীয়ত কি না, অধিকারের চেয়ে মানবাধিকারের ধারণাটি ব্যাপকতর। অধিকার একটি জাতীয় ধারণা, মানবাধিকারের ধারণাটি জাতীয় ও আন্তর্জাতিক উভয়ই। পরের প্রশ্ন, ভারতীয় সংবিধানের কোন কোন অংশে মানবাধিকার স্বীকৃতি লাভ করেছে? সংবিধানের প্রস্তাবনায় সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক ক্ষেত্রে ন্যায় বিচার এবং মর্যাদা ও সুযোগ সুবিধার ক্ষেত্রে সাম্য প্রতিষ্ঠার কথা বলা হয়েছে। সংবিধানের 3য় অংশে মৌলিক অধিকার নামে সংযোজিত হয়েছে মানবাধিকারের এক বিশদ অধ্যায়। সংবিধানের 4র্থ অংশে রাষ্ট্র পরিচালনায় নির্দেশমূলক নীতি নামে বেশ কিছু অধিকার সংযোজিত হয়েছে। এছাড়া সংবিধানের অন্যান্য অংশে সম্পত্তির অধিকার, ভোট দানের অধিকার ইত্যাদি অন্তর্ভুক্ত আছে। পরের প্রশ্ন, জাতীয় মানবাধিকার কমিশনে কয়জন সদস্য আছেন এবং কে কে? দেখো, একজন সভাপতি সহ মোট 8 জন সদস্য আছে। সদস্যরা হলেন সুপ্রিম কোর্টের 2 জন কর্মরত বা অবসরপ্রাপ্ত বিচারপতি, হাইকোর্টের 1 জন কর্মরত বা অবসরপ্রাপ্ত বিচারপতি, মানবাধিকার সম্পর্কিত বিষয়ে বিশেষজ্ঞ 2 জন বিশিষ্ট ব্যক্তি, ভারতীয় সংখ্যালঘু কমিশন, জাতীয় তফসিলি জাতি ও উপজাতি কমিশন এবং জাতীয় নারী কমিশনের সভাপতি বা সভানেত্রীগণ। সভাপতি সহ প্রথমোক্ত 5 জন সদস্য রাষ্ট্রপতি কর্তৃক নিযুক্ত
হন। পরের প্রশ্ন, জাতীয় মানবাধিকার কমিশনের সদস্যদের মনোনীত ও নিযুক্ত করা হয় কিভাবে? সভাপতি সহ 5 জন সদস্যকে মনোনীত করেন প্রধানমন্ত্রীর সভাপতিত্বে লোকসভার অধ্যক্ষ, কেন্দ্রের স্বরাষ্ট্রমন্ত্রী, রাজ্যসভার বিরোধী দলের নেতা ও ডেপুটি চেয়ারম্যানকে নিয়ে গঠিত একটি উচ্চ পর্যায়ের কমিটি। এই কমিটির সুপারিশ ক্রমে রাষ্ট্রপতি কর্তৃক কমিশনের সদস্যগণ নিযুক্ত হন। এছাড়া সংখ্যালঘুদের জন্য জাতীয় কমিশন, তফসিলি জাতি ও উপজাতিদের জন্য জাতীয় কমিশন এবং মহিলাদের জন্য জাতীয় কমিশন, এই 3 কমিশনের সভাপতি পদাধিকার বলে নিযুক্ত হন। পরের প্রশ্ন, মানবাধিকার কমিশনের সভাপতি এবং সদস্যদের অপসারণ করা যায় কিভাবে? উত্তরটা হচ্ছে, প্রমাণিত দুর্ব্যবহার অথবা অক্ষমতার কারণে বা অসামর্থ্যের কারণে রাষ্ট্রপতি কমিশনের সভাপতি বা যে কোনো সদস্যকে অপসারণ করতে পারেন। তবে অপসারণের পূর্বে রাষ্ট্রপতিকে এ ব্যাপারে সুপ্রিম কোর্টের অভিমত নিতে হয়। রাষ্ট্রপতি এককভাবে কমিশনের সভাপতি বা কোনো সদস্যকে অপসারণ করতে পারেন যদি তিনি 1 দেউলিয়া হয়ে যান, অথবা 2 অন্যত্র সবেতন চাকরি করেন, অথবা 3 কার্য সম্পাদনে অক্ষম হন, অথবা 4 নৈতিক অধঃপতনের কারণে আদালত কর্তৃক দণ্ডিত হন। পরের প্রশ্নে এসো। পরের প্রশ্নটা হচ্ছে, জাতীয় মানবাধিকার কমিশনের 2টি গুরুত্বপূর্ণ কাজের উল্লেখ করো। মানবাধিকার লঙ্ঘন প্রতিরোধের ক্ষেত্রে অবহেলা সম্পর্কে কোনো সরকারি কর্মচারীর বিরুদ্ধে আনিত অভিযোগ সম্পর্কে অনুসন্ধান করা। 2 সন্ত্রাসবাদী কার্যকলাপ সহ যেসব কারণে মানবাধিকার ভোগের পথে প্রতিবন্ধকতার সৃষ্টি হয় সেগুলি খতিয়ে দেখা এবং যথাযথ প্রতিকারমূলক ব্যবস্থা সম্পর্কে সুপারিশ করা। পশ্চিমবঙ্গের মানবাধিকার কমিশনের প্রথম সভাপতি কে? পরের প্রশ্নটা হচ্ছে, পশ্চিমবঙ্গ মানবাধিকার কমিশনের প্রথম সভাপতি কে? চিত্ততোষ মুখার্জি। আবার একবার বলি, চিত্ততোষ, চয়হস্যই তয়ে ত, তয়ে ওকার মূর্ধন্য ষ, চিত্ততোষ মুখার্জি। ভারতের 2টি, পরের প্রশ্ন, ভারতের 2টি বিখ্যাত মানবাধিকার সংগঠনের নাম করো। 1 নম্বর হচ্ছে জাতীয় মানবাধিকার কমিশন, 2 নম্বর হচ্ছে ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরো। 2টো বিখ্যাত মানবাধিকার সংগঠনের নাম, 1 নম্বর বললাম জাতীয় মানবাধিকার কমিশন, 2 নম্বর হচ্ছে ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরো। আর কিছু কিছু ছোটো ছোটো প্রশ্ন, যেমন ভারতের জাতীয় মানবাধিকার কমিশন গঠিত হয় কত সালে? 1993 সালে। ভারতের জাতীয় মানবাধিকার কমিশন, এটা মনে রাখতে হবে। আর জাতীয় মানবাধিকার কমিশনের সদস্য সংখ্যা কত? না 8 জন। জাতিপুঞ্জ মানবাধিকার কমিশন গঠিত হয় কত সালে? 1946 সালে, 1946। জাতিপুঞ্জের মানবাধিকার কমিশন আনুষ্ঠানিকভাবে কাজ শুরু করে কবে? না 1947 সালে। ভারতে জাতীয় মানবাধিকার সুরক্ষা আইন পাশ হয় কত সালে? 1993 সালে। পশ্চিমবঙ্গ মানবাধিকার কমিশন গঠিত হয় কত সালে? 1995 সালে। পশ্চিমবঙ্গ মানবাধিকার কমিশনের সদস্য সংখ্যা কত? না 5 জন। পশ্চিমবঙ্গ মানবাধিকার কমিশনের সদস্য সংখ্যা 5 জন। এই প্রসঙ্গে আর কয়েকটা প্রশ্ন একটু বলে নিই, সেটা হচ্ছে সন্ত্রাসবাদ। সন্ত্রাসবাদের সংজ্ঞা দাও, বা সন্ত্রাসবাদ কাকে বলে? লেখো। সন্ত্রাসবাদ হলো রাজনৈতিক বা সামাজিক উদ্দেশ্য সাধনের লক্ষ্যে শক্তি অথবা হিংসার বেআইনি প্রয়োগের মাধ্যমে একটি সরকার বা অসামরিক জনগণ
বা তার অংশ বিশেষকে কোনো বিশেষ কার্য সাধনে বাধ্য করা, সন্ত্রাসবাদের সঙ্গে হিংসাত্মক কাজকর্ম, জনমানসে বিপুল ত্রাস সঞ্চার করা, সরকারের উপর চাপ সৃষ্টি করা ইত্যাদি কাজকর্ম জড়িয়ে থাকে। সন্ত্রাসবাদের বৈশিষ্ট্য উল্লেখ করো। এইটা আমি তোমাদের 4-5টা বৈশিষ্ট্য বলে দিই, কারণ যদি 3 নম্বরের বা 4 নম্বরের প্রশ্ন পড়ে তোমরা লিখতে তোমাদের সুবিধা হবে। সন্ত্রাসবাদ হলো প্রকৃতগতভাবে ষড়যন্ত্রমূলক যে কোনো সন্ত্রাসবাদী কাজকর্মের পিছনে থাকে পরিকল্পিত, গোপন ও গভীর চক্রান্ত। 1 নম্বর হলো। 2 নম্বর কি? 2 নম্বর হচ্ছে যে কোনো সন্ত্রাসবাদী গোষ্ঠীর সদস্যরা তাদের নেতার নির্দেশে পরিচালিত হন এবং নেতার প্রতি তাদের অবিচল আনুগত্য থাকে। 3 নম্বর উত্তরটা হচ্ছে বর্তমানে রাষ্ট্রীয় এবং অরাষ্ট্রীয় উভয় স্তর থেকেই সন্ত্রাসবাদী কার্যকলাপ পরিচালিত হচ্ছে, কখনো প্রত্যক্ষভাবে কখনো পরোক্ষভাবে। পরের পয়েন্ট 4 নম্বর বৈশিষ্ট্যটা হচ্ছে বর্তমানের এই বিশ্বায়নের যুগে সন্ত্রাসবাদ কোনো বিশেষ অঞ্চলে সীমাবদ্ধ নেই, এটির জাল এখন বিশ্বজুড়ে বিস্তারিত। 5 নম্বর পয়েন্টটা কি না, বেশিরভাগ সন্ত্রাসবাদের পিছনে কাজ করে অর্থনৈতিক উপাদান। নেপালের মাওবাদীদের অথবা শ্রীলঙ্কার LTTE দের জঙ্গি আন্দোলনের পিছনে কাজ করেছে দারিদ্র, বঞ্চনা, বৈষম্য ইত্যাদি। এই যে আমি একটু আগে বললাম LTTE, এই LTTE এর পুরো কথাটা কি? LTTE এর পুরো কথা হচ্ছে লিবারেশন টাইগার্স অফ তামিল ইলাম। আবারও একবার বলি, লিবারেশন টাইগার্স অফ তামিল ইলাম। এই প্রসঙ্গে আরেকটা বইয়ের নাম এখানে বলি, সেটা হচ্ছে টেরোরিজম হিস্ট্রি অ্যান্ড ফ্যাক্ট। এই গ্রন্থটির লেখককে, এই গ্রন্থটির লেখক হচ্ছেন NS সাক্সেনা। NS সাক্সেনা। যাই হোক, আজকের এই পর্যন্ত রইল। যদি এইগুলো তোমাদের কাজে লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে আর একটা লাইক দেবে, আর অবশ্যই কমেন্ট করে জানাবে। যদি এইখান থেকে আর কোনো প্রশ্নের দরকার হয় তাহলে আমি সেগুলো তোমাদেরকে তৈরি করে দেওয়ার চেষ্টা করব। সকলে ভালো থাকবে।